আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়ে যে চ্যাপ্টারটা আছে, যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টার নিয়ে একটু কথাবার্তা বলবো। তো এইখানে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি, যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই দুইটা ভাগে আমাদের চ্যাপ্টারটা মূলত আগাইছে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে প্রথমে কথাবার্তা আছে, তারপর হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন নিয়ে কথাবার্তা আছে। তো আমরা বেসিক্যালি আজকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করবো আজকে। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্মে কি কি জিনিস থাকবে আমি তোমাদেরকে বলে দিই। এখানে সাধারণত পর্যায় সারণী রিলেটেড যে ধারণা, এবং প্রত্যেক পর্যায় সারণীর প্রত্যেকটা গ্রুপ এবং পর্যায় ভিত্তিক যে ধর্মগুলো আছে আমাদের, এগুলো কিভাবে পরিবর্তিত হয়, এই বিষয়গুলোকে আমরা এখানে ফোকাস করব মেইনলি। তো প্রথমতই আমরা একটু পর্যায় সারণী নিয়ে কথাবার্তা বলি। আমরা নবম দশম শ্রেণীতে হয়তো পর্যায় সারণী নিয়ে মোটামুটি একটা ধারণা নিছি, কিন্তু পর্যায় সারণীতে তোমার যে গ্রুপ ভিত্তিক এবং যে পর্যায় ভিত্তিক যে সম্পর্কগুলো আছে, সেগুলো সম্পর্কে ভাস্টলি জানতে পারবো এখানে। তাহলে পর্যায় সারণী নিয়ে প্রথমে যদি একটু কথা বলি আমি। পর্যায় সারণী, এই পর্যায় সারণী মূলত কি জিনিস এখানে খেয়াল করে দেখো। একই টাইপের ধর্ম এবং একই টাইপের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম বিশিষ্ট যে মৌলগুলো আছে আমাদের, 118টা মৌল টোটাল, এই 118টা মৌল নিয়ে আমাদের এই পর্যায় সারণীটা গঠিত। তো এই যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মগুলো কিভাবে পরিবর্তিত হয়, এগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম নামে পরিচিতি দেওয়া হয়। এই পর্যায় সারণীতে প্রথমত 1869 সালে বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ, তোমরা হয়তো নাম শুনে থাকবে, দিমিত্রি মেন্ডেলিভ এই পর্যায় সারণী ধারণাটা নিয়ে আসেন আর কি। প্রথমে তো তিনি 63টা মৌল নিয়ে পারমাণবিক ভরের ভিত্তিতে, প্রথম যে আমরা পর্যায় সারণীটা পাই সেটা হচ্ছে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হয়েছিল। তাহলে পারমাণবিক ভরের ভিত্তিতে বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ একটা পর্যায় সারণী দাঁড় করাইছিলেন। সেইখানে তোমার 12টি পর্যায় ছিল, 12টি পর্যায় এবং 8টি গ্রুপ ছিল। ঠিক আছে। পরবর্তীতে তার এই ধারণাটা ভুল প্রমাণিত হয় পারমাণবিক ভরের ভিত্তিতে, এবং আধুনিক যে পর্যায় সারণী নিয়ে আমরা কথা বলি সেইখানে 118টা মৌল আমরা দেখতে পাই, এবং সেই আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমাদের যে পুরাতন যে পর্যায় সারণী আছে সেটার ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর, এবং আধুনিক যে পর্যায় সারণী আছে, সেই আধুনিক পর্যায় সারণী হচ্ছে মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস, এবং হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। আর আমাদের পুরাতন যে পর্যায় সারণী ছিল সেই পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর। তাহলে দুইটা কিন্তু দুই জিনিস। ঠিক আছে। তাহলে প্রাথমিকভাবে 63টা মৌল নিয়ে তিনি 12টি পর্যায় এবং হচ্ছে 8টি গ্রুপ নিয়ে একটা পর্যায় সারণী সাজাইছিলেন। পরবর্তীতে আরও মৌল সংখ্যা আবিষ্কার হওয়ার পর আধুনিক যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা আবিষ্কৃত হয়, এবং এই ক্ষেত্রে বিজ্ঞানী নিলস বোরের একটা অবদান আছে, মোটামুটি ভালো অবদান আছে। তার ইলেকট্রন বিন্যাসের উপরে ভিত্তি করে আমাদের নতুন যে পর্যায় সারণীর ধারণাটা সেটা আমরা সেখান থেকে পাই, এবং সেখানে 118টা মৌলের অস্তিত্ব আছে। ঠিক আছে। এই 118টা মৌলকে আবার তোমার 60টি গ্রুপ, 60টি পর্যায় এবং 18টি গ্রুপে ভাগ করা হয়েছে। তাহলে 60টি পর্যায় এবং হচ্ছে 18টি গ্রুপ, এটা মোটামুটি সবাই জানি, এবং হচ্ছে 18টি গ্রুপ। এখন একটা মজার বিষয় হচ্ছে তোমার 3 নাম্বার গ্রুপের ক্ষেত্রে ঘটে থাকে। এই 3 নাম্বার গ্রুপে 3 নাম্বার পর্যায়ের ক্ষেত্রে ঘটে থাকে। খেয়াল করে দেখো, 3 নাম্বার গ্রুপের ক্ষেত্রে ঘটে থাকে। 3 নাম্বার গ্রুপে আমাদের টোটাল মৌল আছে কয়টা করে? তুমি পর্যায় সারণী খুললেই দেখবা 3 নাম্বার গ্রুপে 57 থেকে, অর্থাৎ ল্যান্থেনিয়াম থেকে তোমার হচ্ছে লুটেশিয়াম, এটা হচ্ছে তোমার 71, এবং অ্যাক্টিনিয়াম যে একটা সিরিজ আছে সেটা হচ্ছে তোমার লরেন্সিয়াম, এটা হচ্ছে তোমার 103। এই গ্রুপ নাম্বার 3 খুলে দেখবা তোমার এই 57 থেকে 71 পর্যন্ত এবং 89 থেকে 103 পর্যন্ত এই দুইটার অবস্থান তোমার একদম ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের আন্ডারে আছে, কিন্তু তারা পর্যায় সারণীর নিচে অবস্থান করতেছে। কারণ এইখানে গ্রুপ নাম্বার 3-এর আন্ডারে তোমার এই 57 থেকে 71 পর্যন্ত বিশাল সংখ্যক একটা কি বলা যায়, বিশাল সংখ্যক এই পরমাণুগুলোকে সেইখানে জায়গা দেওয়া হয়েছে, এবং পর্যায় 6 এবং 7-এর আন্ডারে তোমার এই মৌলগুলা তোমার অবস্থান করতেছে। সেটা তোমার পর্যায় সারণী খুললেই দেখতে পারবা। তো এইভাবে আমাদের পর্যায় সারণীর ধারণাটা আগাইছে মোটামুটি।
তো পর্যায় সারণীর যদি এবং এই পর্যায় সারণী থেকেই তোমার ইলেকট্রন বিন্যাস, আমরা যে ইলেকট্রন বিন্যাস করি ইলেকট্রন বিন্যাস থেকেই তুমি গ্রুপ সংখ্যাও বের করতে পারো এবং হচ্ছে কত নাম্বার পর্যায়ে আছে সেই জিনিসটাও কিন্তু তোমরা বের করতে পারো। এটা তোমরা শিখছো আশা করি। তো আমরা একটু যদি রিভিউ করি যে কিভাবে বের করা যায়, যে কোনো একটা মৌলের যদি আমি ইলেকট্রন বিন্যাস জানি সেই ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা যদি কিভাবে বের করা যায়। একটা পরমাণু নেই, সেটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের হচ্ছে তোমার 12, তাহলে হচ্ছে 1s2 2s2 2p6 আর হচ্ছে গিয়ে তোমার 3s2, ঠিক আছে। আচ্ছা, তাহলে পর্যায়ে আমরা কিভাবে বের করি, যে মানে সবচেয়ে বড় যে আমাদের কি থাকে, এন এর মান সবচেয়ে যেটা বড় হয় সেটাই হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি এন এর মান যেটা সবচেয়ে বড় হয় সেই ক্ষেত্রে সেইভাবেই সেই জিনিসটার উপর ভিত্তি করে কিন্তু আমরা পর্যায় সংখ্যা নির্ণয় করি। তাহলে এই ক্ষেত্রে তার পর্যায় সংখ্যা হবে 3, পর্যায় সংখ্যা হবে 3। তাহলে গ্রুপ সংখ্যা কত হবে, যদি এস ব্লক মডেল ইলেকট্রন হয়, এটা একটা এস ব্লক মৌল, আমরা এটা পরবর্তীতে বলবো যে ব্লক বলতে কি বোঝায়। এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, যদি এস ব্লকে যায় তাহলে সেই ক্ষেত্রে এস ব্লকের যে ইলেকট্রন সংখ্যাটা সেই ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে আমাদের কি হয়, তার গ্রুপ সংখ্যা নির্ধারিত হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো এস এর মান আছে কত, 2, তার মানে এই ম্যাগনেসিয়ামের অবস্থান কোথায়, গ্রুপ নাম্বার কততে, গ্রুপ নাম্বার 2-তে। আচ্ছা, এখন আমরা এই যে ব্লকের কথা বললাম, একটু ব্লক বিষয়ে একটু কথাবার্তা বলি। এই যে 118টা মৌল আছে না, এদেরকে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক, একটা হচ্ছে এফ ব্লক। তাহলে এস পি ডি এফ এইগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে এই 4টা ব্লকে ভাগ করা হয়েছে। পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সেই বিষয়গুলো আমরা একটু সামনে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এগুলো তোমাদের মোটামুটি বইয়ের কথাবার্তাই, তোমাদের বোঝানোর সুবিধার্থে বা দেখার সুবিধার্থে এখানে একটু সাম আপ করা হয়েছে। দেখো, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিন্যাস। এখানে আধুনিক পর্যায় সূত্র বলতে একটা কথা আছে। দেখো এই পর্যায় সূত্রটা দেখো কি বলছে এখানে। আধুনিক যে পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্রের মধ্যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী, যে দেখো মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে কথাটা দ্বারা মূলত কি বোঝাইলো, আমরা আধুনিক পর্যায় সারণীর কাহিনী জানি কি, যে ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আমাদের আধুনিক পর্যায় সারণী তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে বলে দিছে যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী, ভৌত ধর্মাবলী, রাসায়নিক ধর্মাবলী কিসের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে। তুমি যখন একটা পর্যায়ের কথা চিন্তা করবা, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যখন যাইতে থাকবা, তখন ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পরমাণুগুলোর আকার কিন্তু বৃদ্ধি পায়। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইতেছে, আকার বৃদ্ধি পাইতেছে, এবং তাদের যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হইতেছে। তাহলে তাদের যে ধর্ম, এই ক্ষেত্রে এই যে পর্যায় সূত্রের মধ্যে দেখো, প্রথম মৌল হচ্ছে আমাদের হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, তারপরে লিথিয়াম, এইভাবে আমাদের আগেছে। প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেখবা তাদের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা কিন্তু পরিবর্তিত হইতেছে। এবং প্রত্যেকটা গ্রুপ সংখ্যা গ্রুপের ক্ষেত্রে এবং প্রত্যেকটা পর্যায়ের ক্ষেত্রে দেখবা আলাদা আলাদা ধর্ম বিরাজ করতেছে। তুমি যদি পর্যায়ের কথা চিন্তা করো, যে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে তুমি যাইতে থাকবা, ততই কিন্তু আমাদের কি পর্যায়ভিত্তিক ধর্মগুলো পরিবর্তন হইতেছে। এবং যে গ্রুপ ভিত্তিক সম্পর্কগুলো আমাদের যে আছে, 18টা গ্রুপ আছে, এই 18টা গ্রুপের প্রত্যেকটা গ্রুপের কিন্তু আলাদা আলাদা ধর্ম আছে। যেমন প্রথম গ্রুপ যেটাকে বলা হয় খাট ধাতুর গ্রুপ বলা হয় আমাদের। তাহলে গ্রুপ নাম্বার 1কে আমরা কি বলি, খাট ধাতুর গ্রুপ। গ্রুপ নাম্বার 2কে কি বলি, গ্রুপ 1কে বলি খাট ধাতুর গ্রুপ। গ্রুপ 2 হচ্ছে মৃৎখাত ধাতুর গ্রুপ। গ্রুপ নাম্বার 17 হচ্ছে হ্যালোজেনের গ্রুপ। এরকম আমাদের প্রত্যেকটা, আবার গ্রুপ নাম্বার 18 হচ্ছে নিষ্ক্রিয় ধাতুর গ্রুপ। এরকম প্রত্যেকটা গ্রুপের কিন্তু আলাদা আলাদা সম্পর্ক আছে। তাহলে পর্যায়ভিত্তিক যে আধুনিক পর্যায়ে যে সূত্রটা আছে, পারমাণবিক সংখ্যা দেখো বৃদ্ধির সাথে সাথে কিন্তু এই পর্যায়ভিত্তিক ধর্মগুলো পর্যায়ক্রমে কি হচ্ছে, আবর্তিত হচ্ছে। আচ্ছা, তাহলে আধুনিক পর্যায় সারণীর মূল যে আমাদের ভিত্তি, মূল ভিত্তি কি দাঁড়ায়, পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। এগুলা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এমসিকিউ আসতে পারে, খ নাম্বারেও আসতে পারে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি তোমাদের যে ব্লক ভিত্তিক কথাগুলো বললাম, এখানে আমরা দেখব যে কিভাবে ব্লক ভিত্তিক সম্পর্কগুলো আসে এবং কোন ব্লকে কতগুলা করে মৌল অবস্থান করে। দেখো এখানে এস ব্লক মৌলের কথা বলা আছে, যে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যায়, তাদেরকে আমরা এস ব্লক মৌল বলি। তার মানে আমরা এস ব্লক মৌল কিভাবে বের করব, প্রথমে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পর দেখব যে তাদের সর্বশেষ ইলেকট্রনটার অবস্থান কোথায়। যদি সেটা এস অরবিটালে থাকে তাহলে তাকে আমরা এস ব্লক মৌল বলবো। যেমন হচ্ছে গিয়ে তুমি যদি এখানে দেখো
হাইড্রোজেন নাও, তাহলে এটা হচ্ছে 1, তাহলে 1s1। তুমি ম্যাগনেসিয়াম নাও, ম্যাগনেসিয়াম কতক্ষণ আগেই করা হইলো, ম্যাগনেসিয়াম নাও, তাহলে এই ক্ষেত্রে 3s2। তুমি সোডিয়াম নাও, তাহলে এটা হবে তোমার 3s1। তারপর তুমি হিলিয়াম নাও, প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো সর্বশেষ ইলেকট্রনের অবস্থান হচ্ছে s অরবিটালে, প্রত্যেকটা ক্ষেত্রেই সর্বশেষ ইলেকট্রনের অবস্থান কোথায়, s অরবিটালে। এই যে দেখো s অরবিটালে। তাহলে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তাদের সর্বশেষ ইলেকট্রনের অবস্থান s অরবিটালে থাকবে তাদেরকে আমরা s ব্লক মৌল বলবো। এবং এখানে s ব্লক মৌলের সংখ্যা আছে কতটি, 14টি। ঠিক সেম ভাবে আমরা যদি আবার পি ব্লক মৌলের কথা চিন্তা করি, তাহলে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটা যদি পি ব্লকে অবস্থান করে তাহলে তাকে আমরা কি বলবো, পি অরবিটালে অবস্থান করে, তাহলে তাকে আমরা পি ব্লক মৌল বলবো। একটা উদাহরণ দিয়ে বুঝো। অ্যালুমিনিয়াম নাও, দেখো তাহলে 3s পূর্ণ করার পর সর্বশেষ ইলেকট্রনের অবস্থান হচ্ছে পিতে, তাহলে পি অরবিটালে যেহেতু অবস্থান করতেছে তাহলে এটাকে আমরা বলবো পি ব্লক মৌল। এবং ওই যে তোমার কি বলছিলাম যে ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে তোমার পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা কত সেটা নির্ণয় করার কথা বলছিলাম। তাহলে যদি পি ব্লকে সর্বশেষ ইলেকট্রন অবস্থান করে তাহলে এই ক্ষেত্রে কিভাবে নির্ণয় করবা, এই ক্ষেত্রে নির্ণয় করার উপায় হচ্ছে যে পর্যায় সংখ্যা তো এখানে বড় যেটা এন এর মান সেটার উপরে ডিপেন্ড করে পর্যায় সংখ্যা হবে। তাহলে এই ক্ষেত্রে এন এর মান যেহেতু 3 তার মানে এটা 3 নাম্বার পর্যায়ের একটা মৌল। এখন গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করবা, যদি সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে যায় সেই ক্ষেত্রে তোমার এস এবং পি এই দুইটার, এস এবং পি এই দুইটা তোমার যোগ, পি অরবিটালে যেটা আছে সেইটার সাথে যোগ, তোমার কত যোগ করতে হবে, 10 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 10 যদি আমি যোগ করে দেই তাহলেই কিন্তু আমরা তোমার গ্রুপ সংখ্যাটা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়াম প্রথমে হচ্ছে খাদ ধাতুর গ্রুপ, তারপরে হচ্ছে তোমার মৃৎখাত ধাতুর গ্রুপ। তাহলে এটার অবস্থা, সরি একটা জিনিস হচ্ছে কি যে পি অরবিটাল এবং এস অরবিটাল এই দুইটা যোগ করে তারপর 10 যোগ করতে হবে। তাহলে হচ্ছে 1 আর 2 3 আর হচ্ছে তোমার 10 যোগ করলে 13। তাহলে অ্যালুমিনিয়ামের অবস্থান কোথায় হবে, অ্যালুমিনিয়ামের অবস্থান হবে তোমার 13 নাম্বার গ্রুপে। তাহলে যেগুলাই তোমার পিতে যাবে তার সাথে এস এর গুলো যোগ করবা, যোগ করে 10 যোগ করলে আমাদের গ্রুপ সংখ্যা তুমি পেয়ে যাবা, এবং যেটা হচ্ছে এন এর মান বড় সেটা দ্বারা তুমি পর্যায় সংখ্যা পেয়ে যাও। আমরা এবার ডি ব্লক মৌল নিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে ডি ব্লক মৌলসমূহ দেখো খেয়াল করে, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় তাদেরকে আমরা কি বলবো, ডি ব্লক মৌল বলবো। এখানে তোমার মৌল সংখ্যা আছে 41টি। ঠিক সেম ভাবে এস এবং পিতে যেগুলো দেখলা যে আগে ইলেকট্রন বিন্যাসটা করবা, ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখো সর্বশেষ ইলেকট্রনের অবস্থান ডি অরবিটালে আছে তাহলে বুঝে নিবা সেটা ডি ব্লক মৌল। এরকম মৌল পাবা কতগুলা, 41টি। আচ্ছা, ডি ব্লক মৌলসমূহের যে সর্ববহিস্থ স্তর আছে বা যোজ্যতা স্তরের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে তোমার n-1 ডি 1 to 10 আর হচ্ছে ns1 2। তাহলে একটা ইলেকট্রন বিন্যাস কইরে আমরা এই জিনিসটা দেখি যে সর্বশেষ বা যোজ্যতা সর্ববহিস্থ ইলেকট্রন যেটা আছে তোমার এই যে যোজ্যতা স্তরের যে ইলেকট্রন বিন্যাস সেটা মিলে কিনা। একটা ইলেকট্রন বিন্যাস নাও, ধরো জিঙ্ক নিলাম, জিঙ্ক হইলে এটা হবে তোমার কত 30। তাহলে 1s2 2s2 2p6 আচ্ছা, তাহলে 3D হচ্ছে 10, 4s2 3D 10। এখন তাহলে খেয়াল করে দেখো এই যে আমাদের নিতে হবে কোনগুলা, এই যে দুইটা নিয়ে বিবেচনা করতে হবে, কারণ এই যে দেখো n-1 বলে দিছে তার মানে কত, সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে আমাদের 4। তাহলে n-1 মানে হচ্ছে কত, 4 - 1, তাহলে হচ্ছে এটা 3 পাবো আমরা। আর এখানে কত থাকতে পারে, 1 থেকে 10, ডি অরবিটালের ইলেকট্রন কত থাকতে পারে, 1 থেকে 10। তাহলে এখানে 10টাই আছে, 10টা থাকলো। আর এখানে n এর মান কত, 4, তাহলে হচ্ছে 4, এখানে কত আছে 2, একবারে পূর্ণ অবস্থায় আছে এটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের আগে, তাহলে n-1 গেলে অর্থাৎ এখানে কত পাবা 3d 10 আর হচ্ছে 4s2। তাহলে দেখো এই ফর্মুলা কিন্তু মেনে চলতেছে। ঠিক সেম ভাবে ওই যে এখানে পি এবং এস অরবিটাল যেটা ছিল, এই পি অরবিটালের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার ns2 ns1 to 2 আর হচ্ছে তোমার np1 to 6। অর্থাৎ ns যেটা থাকবে সেটার ইলেকট্রন একটাও থাকতে পারে, একটা থেকে দুইটা। আর হচ্ছে তোমার পিওর অরবিটাল কয়টা থাকবে, আচ্ছা এটা একটা থেকে দুইটা না, এটা দুইটাই থাকবে, কারণ
এস পূর্ণ না করলে পিতে যাওয়া সম্ভব না, তাহলে এটা তোমার হবে NH2 আর NP তোমার কত 1 থেকে 6। আচ্ছা, এবার আসলে অ্যাপ ব্লক মৌলের সংখ্যা। অ্যাপ ব্লক মৌলতে তোমার যে ইলেকট্রন বিন্যাস আছে, অ্যাপ ব্লক মৌলটা অনেক বড় হয়, সেই বড় ইলেকট্রন বিন্যাসের কারণে তোমার সর্বশেষ বা যোজ্যতা স্তর যেটা, সেটার ইলেকট্রন বিন্যাসের ক্রম হবে তোমার এরকম, এই যে N2 F থেকে 1 থেকে 14 এর মধ্যে থাকতে পারে, আর N-1 যেটা হবে, তাহলে এটা কত হবে 3D12 আর হচ্ছে NS2। তাহলে N এর মান যদি তোমার ধরো 6 হয়, তাহলে এটা হবে তোমার কত 4, এটা ধরো 4F, এইখানে মনে করো 7টা আছে, এইখানে 4F হলে এটা কত হবে তোমার 5D ধরো 2টা আছে, কথার কথা ধরে নিলাম, আর এখানে 6S2। মনে করো কোনো একটা মৌল নিছো, তার স্বরূপ যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এবং অ্যাপ ব্লক মৌলগুলোর গ্রুপ সংখ্যা কত? সবগুলা 3 নাম্বার গ্রুপে অবস্থান করবে, এটা যাতে মাথায় থাকে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এবার আমরা যে ব্লক ভিত্তিক মৌলের কথা বলছিলাম বা ব্লক ভিত্তিক যে ধর্মাবলীর কথা বলছিলাম, এই ব্লক ভিত্তিক ধর্মাবলীগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে এস ব্লক মৌলগুলো যে আছে, এস ব্লক মৌলের সাধারণ ধর্মাবলীগুলো কি কি হইতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তর আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এস ব্লক মৌলের সময় প্রথম যে বৈশিষ্ট্যগুলো দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এগুলো তোমার বইই পাবা, কিন্তু বই থেকে তোমাদের জাস্ট একটু দেখার সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, এস ব্লক মৌলসমূহ নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক হয়। কেন হয়? কেন নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে? দেখো, এস ব্লক মৌলগুলোর ম্যাক্সিমাম অবস্থান হচ্ছে তোমার প্রথম গ্রুপে এবং হচ্ছে দ্বিতীয় গ্রুপে। তাহলে প্রথম গ্রুপে এবং দ্বিতীয় গ্রুপের একটা একটা করে মৌল আমি নেই। তাহলে প্রথম গ্রুপের ক্ষেত্রে আমি ধরো সোডিয়ামই নিলাম 11, 1s2 2s2 2p6 3s1, আর দ্বিতীয় গ্রুপের থেকে আমি ম্যাগনেসিয়াম নিলাম, তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে তোমার 3s2। খেয়াল করে দেখো, তাদের যে নিকটগ্রস্ত নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা কিন্তু নিয়ন, ঠিক আছে, নিয়নের হচ্ছে 10। তো এই দুইটা মৌল যখন তোমার কোনো একটা যৌগ গঠন করতে যাবে, অর্থাৎ ধরো আয়নিক যৌগ গঠন করবে, তাহলে আয়নিক যৌগ গঠন করার ক্ষেত্রে তারা কি করবে, তাদের যে সর্ববহিস্থ ইলেকট্রন আছে তারা একটা আর এই দুইটা ত্যাগ করবে। তাহলে সোডিয়াম একটা ত্যাগ করে তোমার কি হবে, সোডিয়াম প্লাস হবে, আর ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+। অর্থাৎ এই দুইটা ইলেকট্রনের প্রতি তার একটা ইলেকট্রন, তার দুইটা ইলেকট্রন, তাদের নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি কম, ঠিক আছে। যার কারণে তারা যখন আয়নিক যৌগ গঠন করে, তারা খুব সহজে ইলেকট্রনগুলো ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হতে পারে, যার কারণে এদের ভাঙতে আমার বেশি তাপ শক্তি প্রয়োজন হয় না, বা এদের এই যে দেখো মৌলসমূহের নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক হয়। তার মানে কি বোঝাচ্ছে, যে এদের তাপ শক্তির পরিমাণ কম লাগে এদের ক্ষেত্রে, গলনাঙ্ক মানে গলতে তোমার লিথিয়ামের ক্ষেত্রে লাগে 180.5 ডিগ্রি, এখানে সিজিয়ামের ক্ষেত্রে দেওয়া আছে 28.4 ডিগ্রি। দেখো আস্তে আস্তে কিন্তু কমতেছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, ঠিক আছে। বেরিলিয়ামের ক্ষেত্রে এত, আবার রেডিয়ামের ক্ষেত্রে দেখো 700। তার মানে এখানে কিন্তু তোমার গ্রুপ ভিত্তিক সম্পর্কটা বোঝা যাচ্ছে। যেমন লিথিয়াম থেকে তুমি যদি সিজিয়াম পর্যন্ত চিন্তা করো, উপর থেকে যত নিচের দিকে যেতে থাকবা, পরমাণুর আকার আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকবে। পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে, পরমাণুর আকার নিচের দিকে যত বৃদ্ধি পাইতে থাকবে, তার শক্তি স্তরের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাইতে থাকবে। তাহলে যত শক্তি স্তর বাড়বে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের প্রতি আকর্ষণ শক্তির মান কিন্তু তত কমে যাবে, যার কারণে এই ইলেকট্রনরা তার ত্যাগ করতে কিন্তু বেশি শক্তির প্রয়োজন হবে না, বা বাইরে থেকে তোমার তাপ শক্তি বেশি একটা প্রয়োগ করতে হবে না এই ইলেকট্রনকে সরাইতে। যার কারণে তোমার যখন আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্ক চিন্তা করব, একটা গ্রুপের যত উপর থেকে নিচে দিকে যাইতে থাকবা, এই গ্রুপ নাম্বার 1 এবং 2 এর ক্ষেত্রে দেখবা তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কিন্তু আস্তে আস্তে কমে যাইতেছে। একটাই কারণ, সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে সর্বশেষ ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি, ঠিক আছে, যার কারণে আয়নীকরণ শক্তির মান কি কম। আচ্ছা, তাহলে এটা গেল প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, এরা হচ্ছে নমনীয় এবং হচ্ছে নরম ধাতু, যেমন সোডিয়ামকে তুমি ছুরি দিয়ে কাটতে পারবা, ঠিক আছে। এটা তোমরা ইউটিউবে দেখতে পারো যে কিভাবে সোডিয়ামকে কাটা যায়, একটু সার্চ করে দেখে নিবা। 3 নম্বর সম্পর্কটা দেখো, যে এদের গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্যাটায়ন সমূহে কোনো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকায় এদের যৌগ সমূহ বর্ণহীন। তাহলে কথাটা কি বোঝাইছে এখান থেকে তুমি বুঝতে পারবা। দেখো, এই যে সোডিয়াম, এদের ক্যাটায়ন সমূহে, তাহলে মেইন মৌল যেটা আছে আমাদের, এটা নিয়ে কিন্তু ভাবলে হবে না, এটা ভাবতে হবে আমাদের কি নিয়ে, ক্যাটায়ন নিয়ে ভাবতে হবে। তাহলে সোডিয়ামের ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস,
আর ম্যাগনেসিয়ামের হচ্ছে Mg+। এই দুইটারই কিন্তু দেখো এই একটা একটা করে যদি একটা বা দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে এদের দুইজনেরই বৈশিষ্ট্য হচ্ছে নিয়নের মতো, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো। তাহলে এদের সর্বশেষ মানে আমাদের সর্বশেষ যে কি বলা যায় এটাকে, সর্বশেষ যেটা কক্ষপথ আছে সেই কক্ষপথে কোনো বিজোড় ইলেকট্রন নাই, ঠিক আছে। তাহলে সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন না থাকায় এরা কি করতে পারে না, এরা তোমার বর্ণ দিতে পারে না, অর্থাৎ আলোক বর্ণালী প্রকাশ করতে পারে না, এটা হচ্ছে তোমার বর্ণহীন। আচ্ছা, তাহলে ক্যাটায়নের গুলো বুঝলাম। ক্যাটায়নের বৈশিষ্ট্যগুলো তোমার কিসের মতো হয়ে যায়, ক্যাটায়নের বৈশিষ্ট্য হয়ে যায় নিয়নের মতো, অর্থাৎ নিষ্ক্রিয় ধাতুর মতো। আচ্ছা, 4 নাম্বারটা দেখো, ক্যাটায়ন সময় বিজোড় ইলেকট্রন না থাকে এরা ডায়াম্যাগনেটিক বা চুম্বক দ্বারা বিকর্ষিত হয়। তাহলে এখানে যেহেতু বিজোড় ইলেকট্রন নাই, যদি বিজোড় ইলেকট্রন থাকতো তাহলে তারা চুম্বকীয় ধর্ম প্রদর্শন করতো। এটা আমরা ডি ব্লক মৌলগুলাতে দেখবো। এখানে প্যারাচুম্বকীয় ধর্ম পাবা, ডায়াচুম্বকীয় পাবা, আর হচ্ছে ফেরোচুম্বকীয় ধর্মগুলা দেখবা ডি ব্লক মৌল নিয়ে যখন আমরা আলোচনা করব। তাহলে এই ক্ষেত্রে দেখো যেহেতু এই ইলেকট্রন এবং এই দুইটা ইলেকট্রন চলে গেছে, তাহলে তাদের কোনো বিজোড় ইলেকট্রন নাই। যেহেতু বিজোড় ইলেকট্রন নাই, তারা চুম্বক ক্ষেত্র দ্বারা কি হবে, চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হবে, অর্থাৎ ডায়াচুম্বকীয় ধর্ম প্রকাশ করবে। 5 নম্বর দেখো, এরা হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। এই যে দেখো প্রত্যেকটাই কিন্তু কি ধনাত্মক মৌল। এরা নিজে কি হিসেবে কাজ করে, নিজে কাজ করে বিজারক হিসেবে, তার মানে নিজে জারিত হয়, যৌগ গঠনের সময় নিজে জারিত হয় এবং অন্যকে কি করে, বিজারিত করে। তাহলে আমরা জানি যারা জারিত হয় তাদেরকে কি বলা হয়, বিজারক। যারা জারিত হয় তাদেরকে কি বলা হয়, বিজারক। আর যাকে জারিত করে সে কি হয়, নিজে বিজারিত হয় এবং তার নাম হয়ে যায় জারক। এটা তো আমরা জানি। তাহলে এগুলো তীব্র বিজারক রূপে কাজ করে এবং হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। এই যে দেখো প্রত্যেকটাই ক্যাটায়নে পরিণত হয়েছে, চার্জ দেখো পজিটিভ চার্জ। তাহলে এগুলা কি তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এবং তীব্র বিজারক রূপে ক্রিয়া করে যৌগ গঠনের সময়। আশা করি বোঝা গেছে। তারপরে লাস্টে যে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, এইটা তোমার খ নাম্বারে অনেক সময় পরীক্ষার মধ্যে দিয়ে দেয়, যে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়ামটা থাক, বেরিলিয়াম এবং হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, এই দুইটার ক্ষেত্রে তোমার কি করে, বুনসেন বার্নারে বা বুনসেন শিখায় তোমার বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ এই দুইটা মৌল ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিখায় কি করে, বর্ণ সৃষ্টি করে। এখন এরাও এই দুইটা মৌল বর্ণ সৃষ্টি করে না, কিসের জন্য এই দুইটা মৌল বর্ণ সৃষ্টি করে না, একটা কারণে, সেটা হচ্ছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এদের পারমাণবিক আকারটা তুলনামূলক ছোট, ঠিক আছে। এই পারমাণবিক আকার তুলনামূলক ছোট হওয়ার কারণে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম পারমাণবিক আকার তুলনামূলক ছোট হওয়ার কারণে ইলেকট্রনগুলা নিউক্লিয়াস কর্তৃক অধিক আকর্ষিত হয়। কি হয়, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের, আবার রিপিট করতেছি আমি, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের পারমাণবিক আকার তুলনামূলক ছোট হওয়ার কারণে ইলেকট্রনগুলা অধিক আকর্ষিত হয় নিউক্লিয়াস কর্তৃক, যার কারণে এরা ইলেকট্রন ত্যাগ করতে তেমন একটা আগ্রহী হয় না। যার দরুন তোমার এস ব্লকের অন্য সব মৌল তোমার বর্ণ সৃষ্টি করে, কিন্তু এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম সাধারণত বুনসেন শিখায় বর্ণ সৃষ্টি করে না। এটা তোমরা বই থেকে একটু পড়ে নিবা, দেখবা খ নাম্বারের ক্ষেত্রে অ্যান্সার করতে তোমার জন্য সুবিধা হয়েছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু আসে, দেখবা টেস্ট পেপার খুললেই দেখতে পারবা, এই যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এই টাইপের, তারপরে সোডিয়ামকে কেন কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, কেন পানিতে রাখা হয় না, এই টাইপের খ নাম্বারের কোশ্চেনগুলো কিন্তু 2 নাম্বারের জন্য দিয়ে দেয়, ঠিক আছে। এই বেসিকগুলো একটু জেনে নিবা। এবার এস ব্লক মৌলসমূহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এবং এগুলা কিভাবে মনে রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি আমরা। আচ্ছা, এস ব্লক মৌলগুলা কি কি দেখো তো। এস ব্লক মৌলের মধ্যে আমরা যদি গ্রুপ 1 এর মৌলগুলোর কথা চিন্তা করি, এটাকে আমি এম দ্বারা যদি প্রকাশ করি তাহলে কি কি পাবো, লিথিয়াম পাবা, সোডিয়াম পাবা, পটাশিয়াম পাবা, সিজিয়াম পাবা ইত্যাদি। তারপরে গ্রুপ 2 এ যেগুলো আছে অর্থাৎ মৃৎখাত ধাতু যাকে আমরা বলি, সেটাকে তুমি যদি এন দ্বারা প্রকাশ করো তাহলে এটা কি আসবে দেখো, বেরিলিয়াম পাবা, ম্যাগনেসিয়াম পাবা, ক্যালসিয়াম পাবা, এরকম চাইতে থাকবে। আচ্ছা, তাদের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো, তাহলে এগুলো তো আমরা জানি, এক ধাতুই বলতেছি। গ্রুপ 1 এবং গ্রুপ 2 তে যারা আছে তাদেরকে আমরা কি বলি, খাট ধাতু এবং মৃৎখাত ধাতু। তাহলে ধাতুসমূহ অধাতুর সাথে বিক্রিয়া করে কি গঠন করে, ধাতুসমূহ অধাতুসমূহ বিক্রিয়া করে আয়নিক যৌগ গঠন করে। এখন অধাতু কারা, গ্রুপ 17 তে যারা অবস্থান করে তারাই হচ্ছে অধাতু, মানে হচ্ছে হ্যালোজেন। আরও অধাতু আছে, কিন্তু সাধারণত এই ধাতুগুলা কি করে, যে গ্রুপ 17 যে আমাদের মৌলগুলো আছে, হ্যালোজেন মৌল যেগুলো আমরা বলি, যেমন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, আয়নিক যৌগ গঠন করে। তাহলে খুবই কমন একটা বিক্রিয়া দেখো, সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে NaCl, ম্যাগনেসিয়াম
ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে এটাও একটা আয়নিক যৌগ, এটাও একটা আয়নিক যৌগ। ঠিক আছে, তাহলে ধাতুসমূহ, এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু। ধাতুসমূহ অধাতুর সাথে বিক্রিয়া করে আয়নিক যৌগ তৈরি করে। এ একটা ইলেকট্রন ত্যাগ করে, এ একটা ইলেকট্রন গ্রহণ করে। এ দুইটা ইলেকট্রন ত্যাগ করে, এ দুইটা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, কারণ একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে বোঝা গেল প্রথম বিক্রিয়াটা অধাতুর সাথে কিভাবে বিক্রিয়া করে, সহজ জিনিস। অর্থাৎ এটা একবার দেখলেই তোমরা পারবা। এরপরে দেখো নাইট্রাইট এবং হচ্ছে কার্বাইডের আদ্র বিশ্লেষণ। নাইট্রাইট এবং কার্বাইডের আদ্র বিশ্লেষণ বলতে এখানে কি বোঝাচ্ছে? ধরো ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে একটা যৌগ গঠন করছে। ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে Mg3 এখানে দিলা 2, অর্থাৎ দুইটা ম্যাগনেসিয়াম আর হচ্ছে তোমার কি দুইটা নাইট্রোজেন আর হচ্ছে তিনটা ম্যাগনেসিয়াম। কারণ এই কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, মানে তার যোজনীগত 3, তাহলে 3 দুগুণে 6, আর ম্যাগনেসিয়াম দুইটা ত্যাগ করতে পারে, তাহলে 3 দুগুণে 6। এইভাবে আমাদের যৌগটা গঠিত হয়েছে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম নাইট্রেট একটা নিলাম, আরেকটা নিলাম তোমার ম্যাগনেসিয়াম কার্বাইড, তাহলে Mg(C2). এরা কি করবে? ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং ম্যাগনেসিয়াম কার্বাইড, এদের হচ্ছে আদ্র বিশ্লেষণ। তাহলে আদ্র বিশ্লেষণ কি দ্বারা করব? গরম জলীয় বাষ্প বা জলীয় দ্রবণ দ্বারা আমরা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি H2O দ্বারা কি করি? আদ্র বিশ্লেষিত করি। আদ্র বিশ্লেষিত করলে আমরা কি পাবো? এখান থেকে পাবো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে তোমার NH3। তাহলে এখান থেকে কি পাবো আমরা? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে NH3, অর্থাৎ অ্যামোনিয়া পাবো। আর ম্যাগনেসিয়াম কার্বাইডের সাথে, ম্যাগনেসিয়াম কার্বাইডকে যদি আমি আদ্র বিশ্লেষিত করি, ম্যাগনেসিয়াম কার্বাইডকে যদি আমি আদ্র বিশ্লেষিত করি, সেই ক্ষেত্রে আমি পাবো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো? যে এস ব্লক মৌলসমূহ নাইট্রাইট এবং কার্বাইড কে যদি আমি আদ্র বিশ্লেষিত করি, তাহলে আমার প্রোডাক্ট কি পাওয়া যায়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উভয় ক্ষেত্রেই কমন প্রোডাক্ট পাচ্ছি আমি, যেহেতু আমি ম্যাগনেসিয়াম নিছি এইখানে। মূলত প্রোডাক্ট হচ্ছে আমার অ্যামোনিয়া আর হচ্ছে অ্যাসিটিলিন। বোঝা গেল? তাহলে আদ্র বিশ্লেষিত করলে অ্যাসিটিলিন পাবো আর হচ্ছে অ্যামোনিয়া পাবো। তুমি ম্যাগনেসিয়ামের জায়গায় অন্য কিছু নিয়েও চেক করে দেখতে পারো। আচ্ছা, এবার আসি পানি সহ বিক্রিয়াতে। আচ্ছা, 9 10 হয়তো তোমরা একটা জিনিস পড়ে থাকবা, যে আমাদের গ্রুপ নাম্বার 1 যেটা আছে, গ্রুপ নাম্বার 1-এর যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে ক্ষার ধাতু। গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে এগুলাকে বলি আমরা কি? ক্ষার ধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, এগুলাকে বলি আমরা ক্ষার ধাতু। এই ক্ষার ধাতু সমূহকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করাও, তাহলে পানির সাথে বিক্রিয়া করে এরা তীব্র বিক্রিয়া করে এবং অনেক ক্ষেত্রে বিস্ফোরিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, তুমি যদি পানির সাথে এদেরকে বিক্রিয়া করাও, তাহলে এরা কি করবে? তীব্রভাবে বিক্রিয়া করবে। তাহলে এদেরকে যদি পানির সাথে বিক্রিয়া ঘটাও, H2O, প্রত্যেকটার সাথে যদি H2O তুমি দাও, তাহলে কাহিনী কি ঘটবে? তোমার উৎপন্ন হবে লিথিয়াম অক্সাইড, এখানে উৎপন্ন হবে সোডিয়াম অক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন। প্রত্যেকটার ক্ষেত্রে তুমি হাইড্রোজেন গ্যাস পাবা, বাট এদের যে বিক্রিয়াগুলো হবে খুবই তীব্রভাবে বিক্রিয়া হবে। ঠিক আছে, খুবই তীব্রভাবে বিক্রিয়া করবে এবং বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য একটা প্রশ্ন দেখবা, যে সোডিয়ামকে কিন্তু সাধারণত কেরোসিনে সংরক্ষণ করে রাখা হয়, পানির সাথে কিন্তু রাখা হয় না। কারণ পানির সাথে কিন্তু তীব্রভাবে সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। বোঝা গেল? তাহলে পানির সাথে পানি সহ যদি বিক্রিয়া করি, তাহলে পানি সহ বিক্রিয়া করলে আমাদের প্রোডাক্ট কি পাবো? আমরা অক্সাইড পাবো আর হচ্ছে কি পাবো? হাইড্রোজেন গ্যাস পাবো। এবার হচ্ছে অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন। তাহলে অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন এটা আমরা একটু দেখি। ধরো সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা যদি যে কোনো, মনে করো ম্যাগনেসিয়ামকে বিক্রিয়া করাবা, অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে পটাশিয়ামকে বিক্রিয়া করাবা, যে ধাতুগুলো আছে, অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন। তাহলে এই কথাটা দ্বারাই বোঝা যাইতেছে যে এইখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই অ্যাসিডটা বসবে, অর্থাৎ এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কি বসবে? অ্যাসিডটা বসবে। তাহলে এখানে তোমার কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে হাইড্রোজেন। এগুলো সমতা করে নিতে হবে, আমি একটাও সমতা করি নাই। ঠিক আছে, আর এখানে তোমার উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, তাহলে অ্যাসিডের প্রতিস্থাপন বিক্রিয়া বুঝলাম, যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, যে অ্যাসিড হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই ধাতুগুলা তাদের জায়গাগুলো নিয়ে নিবে। এই হলো কাহিনী আমাদের।
আচ্ছা, তাহলে এই 4টা বিক্রিয়া আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমাদের লাস্ট একটা জিনিস, সোডিয়ামকে কেন কেরোসিনের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়। আচ্ছা, সোডিয়ামকে তুমি যদি বাতাস অথবা পানি এই দুইটার যে কোনো একটার সাথেও তুমি রাখো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হবে না, তোমাকে রাখতে হবে কেরোসিনের মধ্যেই। কেন? ধরো সোডিয়াম, এটাকে বাতাসের সাথে যদি তুমি বিক্রিয়া করাও, তাহলে বাতাসের সাথে বিক্রিয়া করলে এটা সোডিয়াম অক্সাইড তৈরি করে, ঠিক আছে, Na2O। এই সোডিয়াম অক্সাইড আবার তোমার কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, এই সোডিয়াম অক্সাইডটা কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম কার্বনেট তৈরি করে। তাহলে কিন্তু তুমি যে কাঙ্ক্ষিত সোডিয়ামটা রাখছো সেটা কিন্তু পাবা না, এটা কিন্তু একটা যৌগ গঠন করে বসে থাকবে। কি গঠন করবে? সোডিয়াম কার্বনেট। তাহলে বাতাসের মধ্যেও রাখা যাবে না, বাতাসের মধ্যে রাখা যাবে না। আর সোডিয়াম ধাতুকে যদি পানির সাথে বিক্রিয়া করাও, তাহলে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই যে সোডিয়ামকে যদি তুমি পানির মধ্যে সংরক্ষণ করে রাখো, বাতাস এবং পানিতে যদি রাখো, তাহলে এই ক্ষেত্রে কি উৎপন্ন হবে? তোমার সোডিয়াম অক্সাইড আর হচ্ছে এই হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। এই হাইড্রোজেন গ্যাস আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। তাহলে তুমি যে কাঙ্ক্ষিত সোডিয়াম রাখছো বোতলের মধ্যে, সেটা তো আর সোডিয়াম রূপে থাকবে না, অন্য কিছু রূপে হয় হাইড্রোজেন গ্যাস, নয়তো পানি আকারে থাকবে। এখানে সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি আছে আমাদের। তাহলে রাখতে হবে তোমার কোথায়? কেরোসিনের মধ্যেই সংরক্ষণ করে রাখতে হবে, ঠিক আছে। কেরোসিনের মধ্যে সংরক্ষণ করে রাখলে সোডিয়াম রাখবা, সোডিয়ামই পাবা। তাহলে এই হলো আমাদের মোটামুটি আজকে প্রথম ক্লাস, প্রাথমিক একটা আলোচনা করলাম। নেক্সট দিন আমরা পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং হচ্ছে তোমার এ ব্লক মৌল, এগুলো সাধারণ বৈশিষ্ট্যগুলো পড়ার পর তারপরে আমরা সামনের দিকে আগাবো, ঠিক আছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো, এস ব্লক মৌলেরগুলো যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আগে মাথায় রাখবা। এই যে এখানে যে সাধারণ ধর্মাবলীগুলো আছে, এগুলো মাথায় রাখার পর তারপর তোমরা এই বিক্রিয়াগুলো দেখবা বইয়ের মধ্যে, তাহলে দেখবা তোমাদের জন্য ইজি হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো সবাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।